জুলি আমাকে দেখে এগিয়ে আসলো আর বলল, আপনি এখানে কেন? জুলি, আমি তোমাকে কিছু বলতে চাই, প্লিজ শোনো আমার কথা। কি শুনবো তোমার মতো বেইমানের কাছ থেকে? কি ক্ষতি করেছিলাম আমি যার জন্য এত কষ্ট দিলে? আমি ইচ্ছা করে এসব করিনি জুলি, তখন আমার কিছুই করার ছিল না। আমি এসব কিছু শুনতে চাই না। আর শোনো, নেক্সট টাইম যেন আমার ঘরে তোমাকে আসতে না দেখি। আমি আর কিছু বললাম না। কি বা বলবো, আমার কথা তো শুনতেই চাচ্ছে না। রুমে এসে শুয়ে পড়লাম, ভালো লাগছিল না। সকালে জুয়ের ডাকে ঘুম ভাঙে। এতক্ষণ কেউ ঘুমিয়ে থাকে নাকি ভাইয়া? কখন থেকে ডাকছি, নিচে সবাই নাস্তা করার জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি নিচে আসেন। জুই কথাগুলো বলে চলে গেল। ঘড়িতে তাকিয়ে দেখি 8টা বেজে গেছে। এতক্ষণ কোনোদিনও ঘুমায়নি। আজ যে কি হয়েছিল আল্লাহই ভালো জানে। তারপর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে গেলাম। সবাই দেখলাম খাওয়া শুরু করে দিয়েছে। আমাকে দেখে আঙ্কেল বলল, সুমন, কি হয়েছে? এত দেরি করে ঘুম থেকে উঠলে যে, শরীর খারাপ নাকি? না, তেমন কিছু না, আজ এমনিতেই টের পাইনি। ও আচ্ছা, তাড়াতাড়ি খেয়ে অফিসে যাও জুলির সাথে। ঠিক আছে আন্টি। তারপর খাওয়া শেষ করে বাইরে গাড়িতে গিয়ে বসলাম। অনেকক্ষণ হলো বসে আছি। জুলির আসার কোনো নাম নেই। এই মেয়েদের এক স্বভাব, শাস্তি দিলে এই যুগ পার করে দিবে। একটু পর জুলি আসলো। নীল রঙের একটা শাড়ি পরেছে, দেখতে পুরো পরীর মতো লাগছিল। মনে হচ্ছে আবার এক্স গার্লফ্রেন্ডের উপর ক্রাশ খেয়ে গেলাম। আমি তাকিয়েছিলাম, তখন জুলি আমার কাছে চলে এসেছিল। তখন আমি নিজেকে সামলে নিলাম। জুলি কিছু না বলে গাড়িতে উঠে বসলো। আমি গাড়ি চালাতে লাগলাম। জুলি, তোমার মনে আছে আগের সেই দিনগুলোর কথা? কোন দিনগুলো? আমার তো মনে নেই। জুলির কথা শুনে মনটা খারাপ হয়ে গেল, তাই আর কিছু বললাম না। কিছুক্ষণ পর অফিসে পৌঁছে গেলাম। অফিসটা কাছেই ছিল। আমি আর জুলি অফিসের ভিতরে গেলাম। আমাদের দেখে রাফিন বলে উঠলো, কিরে সুমন, বিয়ে করলি কবে? দাও তো দিলি না। আরে না, কি বলছিস সেসব? উনি হচ্ছে আমাদের। আর কিছু বলতে যাবো তার আগেই রাফিন আবার বলল, তোকে আর কিছু বলতে হবে না, ভাবিটা দেখতে কিন্তু সেই মামা, মানিয়েছে খুব। আমরা রাফিনের কথা শুনে জুলির দিকে তাকালাম, দেখলাম রেগে লাল হয়ে যাচ্ছে। আরে শালা, কি বলছিস সেসব? উনি আমাদের বসের মেয়ে। রাফিন বলল, কি? থাক বন্ধু, আমি আসতেছি। কথাগুলো বলে দিল দৌড়। আমি জুলিকে কিছু বলতে যাব, তার আগেই জুলি হন করে চলে গেল তার বাবার কেবিনের দিকে। আমি তো ভয় পেয়ে গেলাম। আঙ্কেলকে সব বলে দেয় নাকি? দিলে তো আমি শেষ। তাই জুলির পিছন পিছন আমিও গেলাম। জুলি আঙ্কেলের রুমে ঢুকেই চেঁচাতে শুরু করে দিল, এসব কাদেরকে কাজে রেখেছো আব্বু? কোনো ভদ্রতা নেই। কেন, কি হয়েছে? এত রেগে আছিস কেন? রাখবো না। কাউকে না চিনে যা তা বলতে শুরু করেছে। কে কি বলছে সুমন? হঠাৎ এভাবে রেগে গেল কেন জুলি? একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। আঙ্কেল রাফিন ম্যাডামকে না চিনেই অন্য কিছু বলে ফেলছে। অন্য কিছু মানে? আমি কি আপনার বউ হই নাকি? ম্যাডাম রাগ করছেন কেন? ও তো জানে না, জানলে কি এরকম করতো নাকি? ঠিকই তো বলছে সুমন, ও জানতে না বলেই এরকম করেছে। তুই রাগিস না মা। আচ্ছা, এবারের মতো মাফ করে দিলাম। নেক্সট টাইম হলে কিন্তু মাফ করবো না। আমার দিকে তাকিয়ে কথাগুলো বলছিল জুলি। মনে হচ্ছে কাজটা আমিই করেছি। আচ্ছা, এখন এসব বাদ দে, চল তোকে সবার সাথে পরিচয় করিয়ে দিই। তারপর আঙ্কেল অফিসের সবাইকে ডেকে জুলির সাথে পরিচয় করিয়ে দিল। কাল থেকে নাকি জুলি বসের চেয়ারে বসবে, আঙ্কেল আর আসবে না। আমার তো আঙ্কেলের কথা শুনে ভয়টা আরো বেড়ে গেল। কি যে হবে অফিসে আল্লাহই জানে। জুলির ভুলটা ভাঙাতে হবে, না হলে আমাকে শেষ করে ফেলবে। এসব বলে আঙ্কেল চলে গেল। জুলি তখন সবাইকে বলল, এতদিন আব্বু কি করেছে জানি না, তবে আমার নিয়মটা আলাদা। আমার কাছে নিয়মটাই বড়। কেউ যদি নিয়ম ভঙ্গ করে, আমি কিন্তু তাকে ছেড়ে দেব না। সো বি কেয়ারফুল। জুলির কথা শুনে সবার প্রায় গলা শুকিয়ে যাওয়ার অবস্থা। আঙ্কেল এতটা কঠোর ছিলেন না, কিন্তু জুলি হঠাৎ এমন কঠোর হবে আমি এটা ভাবতেও পারিনি। তখন জুলি আবার বলল, সুমন সাহেব, আপনি আগে অফিসের কি পদে ছিলেন জানি না, তবে আজ থেকে আপনি আমার পার্সোনাল সেক্রেটারি। জুলির কথা শুনে সবাই আমার দিকে ফ্যাল করে তাকিয়ে আছে। তাকিয়ে থাকারই কথা। এর আগে আমি এই অফিসের ম্যানেজার ছিলাম, কাজটা ভালোই পারছিলাম, তাই আঙ্কেল খুশি হয়ে দায়িত্বটা দিয়েছিল। ম্যাডাম, আমি তো এর আগে অফিসে ম্যানেজার ছিলাম। তাতে কি? তাছাড়া আপনার ম্যানেজার হওয়ার কোনো যোগ্যতা নেই, তাই আপনি যেটার যোগ্য সেই পদটাই দিলাম আপনাকে। এটা কেমন কথা ম্যাডাম? যোগ্যতা না থাকলে কি স্যার এমনি এমনি দিয়েছেন? আমি তো আগেই বলেছি, এর আগে যা হয়েছে সব ভুলে যান। এখন আমি যা বলবো তাই হবে। আমি আর কিছু বললাম না। তারপর জুলি সবার সাথে আরো অনেক কথাই বললো এবং কথা শেষ করে এখন সবাই যে যার মতো নিজের কাজে যান। সুমন সাহেব, আপনি এখন আমার সাথে আসেন, এক জায়গায় যেতে হবে। কোথায় ম্যাডাম? সেটা কি আপনাকে বলতে হবে নাকি? বলে যাবেন না আমি আপনার বস। ধুর, বালের বস! তুমি 5 বছর আগে আমার কথা ছাড়া উঠতে বসতে না, আর এখন আসছে বস হইতে। মনে মনে বলল। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? আসেন আমার সাথে। বাইরে গিয়ে দেখলাম জুলি ড্রাইভারের সাথে কি যেন কথা বলছিল। তা একটু পর ড্রাইভার চলে গেল। আমি কিছুই বুঝলাম না। কি ব্যাপার ম্যাডাম, ড্রাইভার চলে গেছে কেন? আজ থেকে গাড়ি তুমি চালাবা।
তাই ড্রাইভারকে চলে যেতে বলেছি। কি? আমি কি ড্রাইভার নাকি যে গাড়ি চালাবো? আগে ছিলে না, কিন্তু এখন থেকে ড্রাইভারই। সো কথা না বলে গাড়ি চালাও। আমি আর কিছু বললাম না। জুলি এত খারাপ ব্যবহার করছে কেন কিছুই বুঝতেছি না। গাড়ি চালানো শুরু করলাম। আমার সাথে কি এরকম করা ঠিক হচ্ছে? কিরকম স্যার? আমি তো কিছুই করিনি। জুলি প্লিজ এরকম করো না, বোঝার চেষ্টা করো প্লিজ। কি বুঝবো? হ্যাঁ, বুঝতে হবে এখন। তোমাকে আমাকে যে কষ্টগুলো দিয়েছিলে, এখন হাড়ে হাড়ে সব শোধ তুলবো। ঠিক আছে, আমি আর কিছু বলবো না, আমার যেটা ইচ্ছা সেটাই করো। এই তো গুড বয়। কিছুক্ষণ পর জুলি একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়াতে বলল। এখানে কি করবে? সেটা তোমাকে বলতে আমি ইচ্ছুক নই। এখন চলো ভেতরে। আমি কেন যাব? আমি বলছি তাই যাবে। বলতে যেও না আমি তোমার। পুরো কথা বলতে না দিয়ে আমি বললাম। আর বলতে হবে না, বুঝে গেছি, এখন চলেন। তারপর রেস্টুরেন্টের ভিতরে গেলাম। ভিতরে গিয়ে জুলি যা করলো সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমার পায়ের নিচের মাটি সরে যেতে লাগলো। দেখলাম জুলি এক বিদেশি ডলারে জড়াইয়া ধরছে। এটা দেখে খুব রাগ হচ্ছিল। আমি ভেবেছিলাম হয়তো জুলি এখন আমাকে ভালোবাসে, কিন্তু আমার ধারণা ভুল ছিল। জুলি আর ওই ছেলে কিছুক্ষণ কথা বললো, তারপর জুলি আমাকে ডাক দিল। ওদের কাছে গেলাম। সুমন, এ হচ্ছে পিটার। আমি যখন আমেরিকায় থাকতাম তখন ওর সাথে পরিচয় হয়েছিল। ছেলেটা খুব ভালো। ওহ, তা আমাকে কি করতে হবে? এমন কিছুই না, আমি পিটারকে খুব ভালোবাসি। তুমি বাবা মাকে একটু বোঝাবে, পারবে না? কি? আমি পারবো না এসব। তাছাড়া তুমি ওই বিদেশির বাচ্চাকে বিয়ে করবে কেন? আমি তো আছি। কি? তোমাকে? আসলে আমায় একবার বিশ্বাস করে বিদেশে যেতে হয়েছিল। আবার যদি বিশ্বাস করি তাহলে তো উপরে যেতে হবে। এমন করো না প্লিজ, আমি তখন সত্যি নিরুপায় ছিলাম। আরে বাদ দাও ওসব কথা। তুমি পারবে নাকি তাই বলো। আমি পারবো না ওসব। তুমি আমার অফিসের বস, বাড়ির কিন্তু না। সো আমাকে জোর করতে পারবে না। ঠিক আছে না বললে? তবে বিয়ের দায়িত্বটা তোমাকে নিতে হবে কিন্তু। সেটা পরে দেখা যাবে, আগে বিয়েটা ঠিক করা হোক। আচ্ছা, তুমি পিটারের সাথে কিছুক্ষণ কথা বলো। আমি একটু পরে বাইরে থেকে আসছি। ঠিক আছে যাও, আমি দেখছি তোমার পিটার কেমন ছেলে। ওর সাথে যেন খারাপ ব্যবহার করো না। তারপর আমি পিটারের কাছে গেলাম। হাই পিটার। হ্যালো, হাউ আর ইউ? ভালোর মায়েরে বাপ, তুই বলে জুলিকে বিয়ে করবি? হোয়াট আর ইউ টেলিং নাও? আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড ইট। ওহ, আমি তো ভুলে গেছিলাম তুই আবার বাংলা পারিস না। তখন জুলি চলে আসলো। সুমন, কেমন লাগছে পিটারকে? সেই ভালো। এইসব আবুল্লা রে কই পাও? কি বললা তুমি? তোমার চেয়ে ভালো আছে পিটার। আমার বিশ্বাসও তোমার মতো ধোকা দিয়ে চলে যাবে না। জুলির কথা শুনে আমি আর কিছু বললাম না। কিছুক্ষণ পর আবার অফিসে চলে আসলাম। রাস্তায় আর কোনো কথা বললাম না। অফিসে গিয়ে কাজ করতেছিলাম, এমন সময় রাফিন আসলো। কি বন্ধু, কেমনে কাজ হচ্ছে? নতুন ম্যাডাম বলে খুব করা। তুই কোথায় ছিলি কাকে? তোকে তো দেখলাম না। আমি বাড়ি চলে গেছিলাম। ম্যাডামকে যে সব বলছিলাম, আমি তো মনে করেছিলাম চাকরিটাই চলে যাবে। আরে না রে, জুলি এরকম না। কি রে মামা, তুই ম্যাডামকে চিনিস নাকি? রে চিনি, 8 বছর আগে থেকেই। কি বলছিস রে মামা? তারপর রাফিনকে পুরো ঘটনা খুলে বললাম। রাফিন শোনার পরে বলল, খুব খারাপ হয়েছে রে মামা তোর সাথে। তোর তো কোনো দোষ নাই এখানে। সেটাই তো রে, কিন্তু জুলি তো সেটা বুঝতেছে না। ও ভুল বুঝেছে তোকে, আর ভুল বুঝাটাই স্বাভাবিক। এতে ম্যাডামের কোনো দোষ নেই। আরে কি বলিস এসব? আমারও দোষ নাই, জুলিরও দোষ নাই, তাহলে দোষটা কার? দোষ তোদের ভাগ্যের মামা। রে বন্ধু, আচ্ছা বাদ দে এসব। আচ্ছা কাজ করো, আমিও কাজ করি। জি ম্যাডাম। তারপর কাজ করতে লাগলাম। 2-3 দিন হলো কাজ করতে পারছি না, অনেক কাজ জমা হয়ে গেছে। কিছুক্ষণ পর রাফিন মামা এসে বলল। ম্যাডাম আপনারে ডাকে। কেন মামা, কি হয়েছে? জানি না আমি, আপনি গিয়ে দেখেন। তারপর জুলির রুমে গেলাম। কি হয়েছে জুলির? আপনি মনে হয় ভুল করছেন। আপনি ভুলে যাবেন না এটা অফিস, আর আমি আপনার বস। ভুলে গেছিলাম ম্যাডাম, নেক্সট টাইম আর হবে না এরকম। আচ্ছা ঠিক আছে, যে কাজে আপনাকে ডাকছিলাম। সামনে আমাদের একটা বিশাল প্রজেক্ট আছে। প্রজেক্টটা সাইন করাতে পারলে অনেক টাকা লাভ হবে। বুঝলাম। আমাকে কি করতে হবে ম্যাডাম? আপনাকে বেশি কিছু করতে হবে না। আপনি শুধু সবাইকে বলে দেন এই 1 মাস যেন মনোযোগ দিয়ে কাজ করে, কাজে যেন কোনো ফাঁকি যেন না দেয়, আর আপনি একটু মন দিয়ে কাজ করুন। ঠিক আছে ম্যাডাম, সব বলে দেব। আমি এখন গেলাম। ঠিক আছে যান। এত তাড়া কেন আপনার? আমি আর কিছু না বলে সোজা রুম থেকে বেরিয়ে এলাম। কথায় কথায় অপমান করছে, মেজাজটা পুরো খারাপ করে দিচ্ছে। টেবিলে গিয়ে চুপ করে বসে আছি, এমন সময় রাফিন আবার আসলো। কি রে দোস্ত, লাঞ্চ করবি না? না রে, করবো না, ভালো লাগছে না। কেন, কি হয়েছে খুলে বলতো আমাকে। রাফিনকে সব খুলে বললাম আজকের ঘটনা। রাফিন শুনে তো অবাক হয়ে গেল। কি বলছিস রে সব? ওই ডলারে আমাকে দেখাইয়া দিস তো, তারপর দেখবো নে ভালোবাসা কোন দিক দিয়ে আসে। দেশের মানুষ বাদ পায় না, অন্য দেশ থেকে এসে সিরিয়াল নেয়। আরে এত উত্তেজিত হোস না, কোন উপায় জানা থাকলে বল। আমার মনে হয় জুলি তোকে এখনো ভালোবাসে, তোকে শাস্তি দেওয়ার জন্য এসব করছে। আমার বিশ্বাস হয় না, ভালোবাসলে এরকম করতে পারতো নাকি? সবসময় শুধু আমাকে অপমান
করে? আচ্ছা চল আমরা একটা গেম খেলি, তাহলেই বোঝা যাবে জুলি তোকে ভালোবাসে কিনা। কি গেম খেলবি? এই সময় আমার মাথায় তো কিছুই আসছে না। তোর মাথায় না আসলে কি অন্য কারো মাথায় আসবে না? তোর গেমেরটা তো বলতো আগে। তাহলে শোন, আমাদের অফিসের মিমকে তো চিনিস নাকি? চিনবো না কেন? ওকে কি ভোলা যায় নাকি? আমার তো পাগল বানায় ফেলছিল, কিন্তু ওকে দিয়ে কি করবি? ওকে দিয়ে সবকিছু করব মামা, তুই খালি দেখ আমি কি করি। এখন চল মিমের কাছে যাই। কেন মিমের কাছে গিয়ে কি করবি রে? আগে চল, গেলেই দেখতে পাবি। তারপর আমি আর রাফিন মিমের কাছে গেলাম। হাই মিম, কেমন আছো? আমি ভালো আছি, কিন্তু আমি স্বপ্ন দেখছি না তো। দিনের বেলা কিসের স্বপ্ন দেখতেছো আবার? না মানে সুমন ভাই আজ আমার কাছে আসছে তো তাই। কেন আসতে পারবে না নাকি সুমন তোমার কাছে? আমি তো সারা জীবনের জন্যই চাই, কিন্তু সুমন ভাই তো শোনে না। রাফিন, আমার কিন্তু রাগ হচ্ছে, আমি গেলাম। আরে রাগিস না, দরকারটা তো তোরই। দরকার বলে ওই এসব কথা সহ্য করতে হবে নাকি? হ্যাঁ আরে একটু সহ্য কর না। ঠিক আছে, যা করবি তাড়াতাড়ি কর। তারপর রাফিন মিমকে আবার বলতে শুরু করলো। তোমাকে একটা কাজ করে দিতে হবে মিম। ও তাই বলি, তোমরা তো এমনি আসো, যখন আমাকে দরকার পড়েছে তখনই আসছো। আরে এভাবে বলো না, কাজটা করে দাও প্লিজ। শালা রাফিনের কাজকর্ম দেখে খুব রাগ হচ্ছিল। আমার মনে হচ্ছে ওইসব ওই করেছে। আচ্ছা বলো আগে কি কাজ, তারপরে ভেবে দেখবো করা যায় কিনা। আরে সহজ কাজ, একটু অভিনয় করতে হবে। তাছাড়া আমরা যত দূর জানি তুমি অভিনয়টা ভালোই জানো। তারপর রাফিন মিমকে সবকিছু খুলে বলল। আমি যদি এই কাজ করি তাহলে আমার লাকি ভাইয়া। কিসের লাভ খুঁজতেছস তুই? একজন বিপদে পড়লে আরেকজন তো সাহায্য করবে, তাই না? ওসব নীতি কথা আমার কাছে চলবে না। আমারে কি লাভ দিবেন তাই কন। আচ্ছা কি লাভ চাও তুমি বলো? আমার সাথে এক জায়গায় ঘুরতে যেতে হবে, সারাদিন আমার সাথে থাকতে হবে, আর একটা গুরুত্বপূর্ণ কাজ করে দিতে হবে। পারবেন তো? যদি পারেন তাইলে আমি আপনার সাথে রাজি। কি সারাদিন ঘুরতে হবে মানে? অন্য কোনো কথা বলো, এটা আমার পক্ষে পসিবল না। তাহলে আপনারা এখন আসতে পারেন, আমি আপনাদের কাজ করব না। এরকম কিন্তু ঠিক হচ্ছে না মিম। আজ বিপদে পড়ছি বলে যা ইচ্ছা তাই চাইবে? কি চাইলাম এমন? সামান্য একটা দিনই তো চাইছি, সারা জীবন তো আর থাকতে চাই নাই। আচ্ছা ঠিক আছে, তোমার শর্তে আমি রাজি আছি, কিন্তু অভিনয়টা একটু ভালোভাবে করবে, বিশেষ করে ম্যাডামের সামনে। সেটা আপনাকে বলতে হবে না ভাইয়া, আপনি খালি দেখে যান আমি কি করি। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আসি। কাল থেকে তোমার অভিনয়টা শুরু করবে, কেমন? ওকে ভাইয়া। তারপর আমি আর রাফিন চলে আসলাম নিজেদের কেবিনে। কিছুক্ষণ পর রফিক মামা আবার ডেকে গেল। জুলি নাকি আবার ডাকছে, মেজাজটা পুরো খারাপ করে দিচ্ছে। কিছুক্ষণ আগেই আসলাম। ম্যাডাম আসতে পারি কি? আসেন তাড়াতাড়ি। সেই কখন না ডাকলাম, এত লেট হলো কেন? এখন তো লাঞ্চের টাইম, এখনকার হিসাবও দিতে হবে। আমি যখন বলেছি দিতে হবে, কি করলে এতক্ষণ? গার্লফ্রেন্ডের সাথে বসে গল্প করলাম। এনি প্রবলেম ম্যাডাম? কি তোমার গার্লফ্রেন্ডও আছে? কেন থাকবে না? আপনার যদি থাকতে পারে তাহলে আমারও তো থাকতেই পারে, তাই না? তা ঠিক, কিন্তু অফিসে এসে গার্লফ্রেন্ডের অজুহাত দেখাবে না। আমি কই দেখলাম? আপনি তো জানতে চাইলেন। ও সরি। আমি এখন যেতে পারি ম্যাডাম? যান। আসার সময় দেখলাম জুলির চোখ দুটো কেমন জানি লাল হয়ে গেছে। কিছুই বুঝলাম না। তাহলে কি রাফিনের কথাই সত্যি নাকি? জুলি এখনো আমাকে ভালোবাসে? যদি ভালোই বাসতো তাহলে সেদিন ওভাবে ওই ধলারে জড়িয়ে ধরলো কেন? এসব ভাবতে ভাবতে রাফিন আসলো। আরে কি ভাবছিস এত? এক্সের প্রেমে পড়ে গেলি না কি আবার? আয় না, কি বলিস? এমনি বসে আছি। ওহ তাই বল, আমি তো ভাবছিলাম। তোর সবসময় খালি ফাজলামু, এসব বাদ দে তো। এসব বাদ দিয়ে ভালো করে কাজ না করা হলে কিন্তু বুঝতেই পারিস। বুঝতে পারছি শালা, তোর জন্য এত কিছু করলাম আর তুই এখন আমাদেরকে কথা শোনাচ্ছিস না? থাক তুই, আমি গেলাম। আরে রাগিস না, আমি তো ভালোর জন্যই বললাম। আচ্ছা কাজ কর, আমিও গেলাম। তারপর রাফিন চলে গেল। বিকেলে আর জুলি ডাকেনি আমায়, ভাবতে পারছি না। সকালে কয়েকবার ডাকলো, আর বিকালে কি এমন হলো? অফিস শেষ করে বাইরে গাড়িতে বসে ছিলাম। কিছুক্ষণ পর জুলি আসলো, কোনো কথা বললো না। আমি গাড়ি চালাতে লাগলাম। কিছুক্ষণ পর আমি বললাম, কি হয়েছে? মন খারাপ নাকি? না, মন খারাপ হবে কেন? এমনি ভালো লাগছে না। তাই বল, আমি তো ভাবছিলাম ওই চিটার নাকি পিটার তোমাকে ধোকা দিল নাকি, সেই জন্য মন খারাপ। সুমন সবসময় মজা করবে না। আর পিটার ধোকা দিবে কেন? ও আমাকে খুব ভালোবাসে। আমার মিমের চেয়ে বেশি না, আমাকে ছাড়া তো থাকতেই পারে না, খুব ভালোবাসে আমাকে। তাই না? তোমরা ছেলেরাই সব এরকম, শুধু মেয়েদের মন নিয়ে খেলা করো, একটা গেলেই আরেকটা খুঁজো। কে বলছে? তোমরা তো ভালো, তুমিও তো নতুন খুঁজে নিয়েছো, এখন আমাকে দোষ দিচ্ছ? না, আসলে তোমার কপালে আমি নাই। ভালোই হয়েছে, তোমার মতো প্রতারকের হাত থেকে তো বেঁচেছি। কথায় কথায় সেই পুরাতন দিনগুলোর কথা তোলো কেন? তোমাকে তো বললামই, তখন কোনো উপায় ছিল না। কি এমন হয়েছিল তোমার? একবার তো ফোনে বলতে পার, তাহলে হয়তো এমন দিন দেখতে হতো না। সেরকম সুযোগ ছিল না। তোমার কি মনে হয় আমি তোমাকে ভালো
ভালোবাসতাম না? আগে তো মনে করতাম, কিন্তু সেদিনের পর থেকে তোমার প্রতি আর ভালোবাসা নাই, শুধু আছে ঘৃণা। সেটাই জমিয়ে রেখো। মেয়ে হয়ে জন্মেছো তো তাই বুঝতে পারো না বাস্তবতা কতটা কঠিন। সবসময় টাকার মধ্যে থাকো। আমার জায়গায় তুমি থাকলে এমনটাই করতে তুমিও। সেটা আমি জানি, এসব কথা আর বলো না আমার সামনে, শুনতে ভালো লাগে না। আমি আর কিছু বললাম না। কিছুক্ষণ পর বাড়িতে চলে আসলাম। বাড়ির কথা খুব মনে পড়ছিল। 2 দিন হলো মায়ের সাথে কথা হয় না। আমি ইচ্ছে করেই বলি না, কথা বললে আরো বেশি খারাপ লাগে। মাকে ফোন দিলাম। কেমন আছো আম্মু? ভালো বাবা, তুই কেমন আছস? আমিও ভালো আছি। বাপ্পি কেমন আছে? বাপি ও ভালো আছে। বাবা একটা কথা বলতাম। বলো, এভাবে বলছো কেন? কিছু টাকা লাগতো, কয়েকদিন হলো বাপির শরীরটা ভালো না, তাই একটু ডাক্তারের কাছে যেতে চাচ্ছিলাম। টাকা লাগবে, ভালো কথা, আগে বলবে না? এসব কথা কেউ গোপন রাখে নাকি? বলিনি তোর মাস শেষের দিকে টাকা আছে কিনা। অত কিছু তোমাকে ভাবতে হবে না, যখন টাকা লাগবে তখনই বলবে। আচ্ছা, কত টাকা লাগবে? 2000 টাকা দিলেই হবে। ঠিক আছে, কাল সকালে পাঠিয়ে দেবো। ভালো থেকো আম্মু, রাখি। তুইও ভালো থাকিস। তারপর মানি ব্যাগটা বের করলাম, দেখলাম 700 টাকার মতো আছে। বাকি টাকা কই পাবো? এসব ভাবতে ভাবতে রাফিনকে ফোন করলাম। ওর কাছেও নাকি টাকা নাই। মাস শেষের দিকে কি যে করি মাথায় কিছুই আসছে না। তাছাড়া এখন বেতন চাইলেও তো মনে হয় দিবে না। স্যার থাকলে তা ভাবা যেত। তারপর ও জুলিকে বুঝিয়ে বলবো, দেখি কি বলে। তারপর ফ্রেশ হয়ে জুইকে পড়াতে গেলাম। রুমে দেখলাম জুই আর জুলি হাসাহাসি করছে অনেক, কি যেন একটা নিয়ে। আমাকে দেখে হাসি থামিয়ে দিল। তখন জুলি বলল, এখানে আমি কিছু বললাম না। তার আগেই জুই বলল, আপু, সুমন ভাইয়া আমাকে পড়ায় তাই আসছে। তাই নাকি? আচ্ছা দেখি তাহলে তোমার স্যার কেমন পড়াশোনা পারে।